বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে রাইসির জানাজায় যোগ দিয়ে যা বললেন হামাস প্রধান হানিয়া। এরপর জানাবো রাইসির মৃত্যুতে থেমে যাবে কি ইরানের পরমাণু কর্মসূচি, থাকবে প্রতিবেদনে। আরও থাকবে রাফা শহরের আরও ভেতরে ঢুকেছে ইসরায়েল। অন্যদিকে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ভয়াবহ হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন 5 লাখ গ্রাহক। এদিকে ভারতের নির্বাচন, ভোট পরবর্তী সহিংসতায় উত্তপ্ত গোটা ভারত। এবং সর্বশেষ জানিয়ে দিব ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট তো লাম। রাইসির জানাজায় যোগ দিয়ে যা বললেন হামাস প্রধান হানিয়া। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় যোগ দিতে তেহরান পৌঁছেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাইসির জানাজায় বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। তিনি বলেন, পবিত্র রমজান মাসে তেহরানে প্রেসিডেন্ট রাইসির সাথে আমি সাক্ষাৎ করেছিলাম। তখন প্রেসিডেন্টকে বলতে শুনেছি যে ফিলিস্তিন ইস্যুটি বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হানিয়া বলেন, ফিলিস্তিনকে মুক্ত করার জন্য মুসলিম বিশ্বকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। এ সময় গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় জায়নবাদী সত্তার হৃদয়ে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেছেন তিনি। রাইসির মৃত্যুতে থেমে যাবে ইরানের পরমাণু কর্মসূচি। ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের আকস্মিক মৃত্যুর শোকে পুরো বিশ্ব যখন স্তব্ধ, তখনই ইরানের ভবিষ্যৎ নিয়ে নানা হিসাব নিকাশ করছে বসেছে শত্রু দেশগুলো। আলোচনায় আসছে ইরানের সরকার, পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্যের আধিপত্য, চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়। এসবের পাশাপাশি ইরানের কর্মসূচি বা পরমাণু কর্মসূচির বিষয়টি নিয়েও কথা বলা হচ্ছে। রাইসের মৃত্যুতে পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার যে স্বপ্ন ইরান এতদিন ধরে রেখেছে বা দেখিয়ে আসছে, তা মুখ থুবড়ে পড়বে নাকি সব বাধা পেছনে ফেলে শত্রুর চোখে চোখ রাঙিয়ে এগিয়ে যাবে তেহরান? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। শীর্ষ নেতাদের মৃত্যুর খবর সামনে আসতেই ইরানের ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। বিশেষজ্ঞদের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, রাশিয়া ও রাইসি ও হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে যারা ভাবছেন ইরানের সরকার পতন কিংবা সরকার বদলে যাবে, তাদের আশাহত হতে হবে। তারা দুজন মারা গেলেও শিয়া প্রধান দেশটিতে তেমন কিছু হবেই না। রাইসম্যান বিশ্ববিদ্যালয়ে ইরানি প্রভাষক মীর জাফরুদ্দাফার বলেছেন, রাইসির মৃত্যু ইরানের সরকার পরিবর্তনে কোনো ভূমিকা রাখবে না। যতটা প্রভাব পড়বে তা তাদের দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, তাদের মৃত্যু ইসরায়েলের সঙ্গে ইরানের শত্রুতা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত প্রতিরোধ যোদ্ধা দল হামাস ও হিজবুল্লাহর প্রতি ইরানি সমর্থন বা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে কোনো প্রভাব রাখবে না। ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ডক্টর ইয়াকব আমিদব বলেন, দিন শেষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি ইরানের নীতি অনির্ধারণ করবেন। রাফা শহরের আরও ভেতরে ঢুকেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরের আরো ভেতরে ঢুকেছে ইসরায়েলি সেনাবাহিনী। ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং ট্যাঙ্ক থেকে রাতেই সেখানে ব্যাপক হামলা চালিয়েছে সেনারা। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে চলতি মাসে শহরটিতে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলে এই শহরটিতে কয়েক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তবে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী আবারও নতুন করে হামলা শুরু করায় রাফা ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। এমনকি গাজায় ত্রাণ প্রবেশের প্রধান প্রবেশদ্বারগুলো বন্ধ করে দিয়েছে সেনারা। সেখানে ব্যাপক প্রাণহানি ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল বলেছে, তারা বিশ্বাস করে রাফাতে হামাস যোদ্ধাদের শেষ ব্যাটালিয়নটি আশ্রয় নিচ্ছে, তাই সেখানে হামলা চালানো ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। স্থানীয় বাসিন্দা ও সশস্ত্র যোদ্ধারা বলেছেন, রাফাতে একটি নতুন অবস্থান নিয়েছে ইসরায়েলি ট্যাঙ্কগুলো। আগের বারের তুলনায় সেগুলো এবার শহরটির আরো পশ্চিমে মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্তের কাছে ইবোনা এলাকায় অবস্থান করছে। তবে পাল্টাপাল্টি লড়াইয়ের কারণে এখনও রাফা প্রাণ কেন্দ্রে প্রবেশ করতে পারেনি সেনারা। হামাসের সশস্ত্র শাখা বলেছে, মিশরের সীমান্তবর্তী বেড়া বরাবর একটি গেইটে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট দিয়ে ইসরায়েলের 2টি সাজোয়াজানে আঘাত করেছে তারা। ফিলিস্তিনি বাসিন্দারা জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে ইবোনা শহরতলিতে গুলি চালাচ্ছে ইসরায়েল। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা একটি চ্যাট অ্যাপে রয়টার্সকে বলেছেন, ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং ট্যাঙ্ক থেকে রাতভর গোলাগুলি চলেছে। রাফা শহরের হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে
যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে গতকাল একটি ব্রিফিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল, ইসরায়েলি সেনারা গাজা উপত্যকা জুড়ে প্রায় 70টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুকে ধ্বংস করেছে। এর মধ্যে সামরিক স্থাপনা, অস্ত্রের গুদাম, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং পর্যবেক্ষণ পোস্ট ছিল। অভিযানে বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করার দাবিও করেছিল তারা। 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। ওই হামলায় 1200 ইসরায়েলি নিহত হন। তখন আরও প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান সশস্ত্র যোদ্ধারা। এর প্রতিক্রিয়ায় ওই দিনই অঞ্চলটিতে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধে এখনো পর্যন্ত 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আরও 10,000 মানুষ নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং প্রায় 90,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রুশ হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন 5 লাখ গ্রাহক। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় আবারও হামলা করেছে রাশিয়া। মঙ্গলবার রাতভর সুমি অঞ্চলের জ্বালানি স্থাপনায় এই হামলা চালিয়েছে দেশটি। এতে প্রায় 5 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আজ এই তথ্য জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। আজ সকালের মধ্যেই বেশিরভাগ স্থানে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। এই হামলার কারণে চেরনিহিভ এবং খার্কিভ অঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ প্রভাবিত হয়েছিল। সেখানেও তা পুনরুদ্ধার করা হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যবহৃত 7টি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ভারতে নির্বাচন, ভোট পরবর্তী সহিংসতায় উত্তপ্ত বিহার। ভারতে লোকসভা নির্বাচনে 5ম দফা ভোটের পর স্থানীয় সময় সকালে রণক্ষেত্রে রূপ নিল বিহারের সারন এলাকা। এদিন দফায় দফায় বিজেপি ও আরজেডি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একে অন্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছেছে। সহিংসতা যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেজন্য 2 দিন সেখানকার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। 5ম দফার বর্ষে আগে সফরবার একটি বুথে গিয়েছিলেন লালপ্রসাদ যাদবের মেয়ে তথা সারনের আরজেডি প্রার্থী রোহিণী আচার্য। সেই সময় বিজেপি ও আরজেডির কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিষয়টি তৎক্ষণাৎ বা তখনকার মতো থেমে গেলেও ভেতরে ভেতরে ক্ষোভের আঁচ জ্বলছিল। মঙ্গলবার সকাল থেকে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ায়। দফায় দফায় দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে চেহারা নেয় সারন। অভিযোগ, এই সংঘর্ষ চলাকালে দুই পক্ষই পরস্পরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। স্থানীয়দের অভিযোগ, বুথে জোর করে ঢুকে পড়েছিলেন রোহিণী। শুধু তাই নয়, তার সমর্থকরা ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এবং সর্বশেষ থাকবে ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট তো লাম। ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন তো লাম। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গত সপ্তাহে তো লামকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। তারপর গোপন ব্যালটের নামে মনোনয়নকে অনুমোদন করে একটি প্রস্তাব পাশ হয়। তখন থেকে রাষ্ট্রপ্রধানের পদে লামই ছিলেন একমাত্র প্রার্থী। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে তো লাম বলেছেন তিনি দৃঢ় অবিচলভাবে দুর্নীতি বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। এর আগে জননিরাপত্তা মন্ত্রী হিসেবে তো লাম দেশটির দুর্নীতি বিরোধী অভিযানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। জ্বলন্ত চল্লি নামে পরিচিত পাওয়া এই অভিযান ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি সমূলে উৎপাটনের লক্ষ্যে পরিচালিত হয়েছিল। তবে সমালোচকরা এই অভিযানকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের আড়ালে ঠেলে দেয় উপায় হিসেবে ভেবে দেখেছেন।